I chose the guitar because the guitar chose me. Indian classical though was the main influence. At least they are not restricting themselves to just what is being given to them. যারা দুবেলা খেতে পায় না তাদেরকে হাউ ডু ইউ এক্সপেক্ট দেম টু এইগুলোকে এক্সপ্লোর করবে? কালচারাল ইনভিশন কি আপনি এটাকে বলবেন? কারণ ডেফিনেটলি সো আমার দেশেও তো অনেক দুঃখ আছে, আমি ওই দেশের দুঃখকে কত ক্লোজলি জানতে পারবো না। দিস ইজ আ হোল ওয়ার্ক অফ হেজিমনি। যে কোনো আর্ট কে আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজ করে দেন তাহলে সেটা ইউ বেসিক্যালি কিল দ্যাট আর্ট ফর্ম, যেটাকে লোকে গ্লোবালাইজেশন বলতে চায়। সেটা আমার মনে হয় ইট ইজ ইকোনমিক ইম্পিরিয়ালিজম। দিস ইজ ইম্পিরিয়ালিজম, this is invasion, no doubt about it. এম্পায়ার ডাইটিতে আপনারা যে সাধারণত সব টপিক নিয়ে বা যেসব নিউজ বা অ্যানালিসিস আমরা আপনাদের দেখাই, আজকে যেটা দেখাবো সেটা একটু হয়তো আলাদা, কারণ আমার সঙ্গে যিনি রয়েছেন তার সম্ভবত আর কারোর নামে নেই ভারতে একটা গিটার সিরিজ আছে, নাম আপনার নামে গিটার রয়েছে। সেই সুস্মিত সেন, ইন্ডিয়ান ওশিয়ানের ফাউন্ডার, আমাদের সঙ্গে বাংলায় ইন্টারভিউ, বাংলায় কথা বলবেন। সুস্মিতা, থ্যাংক ইউ আমাদের সাথে কথা বলার জন্য। আমি প্রথম যে প্রশ্নটা করবো, আমরা আর অনেক টপিক নিয়ে আসবো, কিন্তু প্রথম একটা ব্যক্তিগত মানে আমার জানার ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে আপনি যদি গিটার না বাজাতেন কোন ইনস্ট্রুমেন্ট আপনি বাজাতেন? সেটা বলা খুব মুশকিল। গিটার যদি না বাজাতাম তাহলে বোধহয় আমি এখনো চাকরি করতাম। তার কারণ হলো গিটারটা আমি I chose the guitar because the guitar chose me. আমার দাদাকে আমার বাবা একটা গিটার প্রেজেন্ট করেছিলেন, আমার মনে আছে বম্বে থেকে এনেন। তো ওই গিটারটা বাড়িতে পড়ে থাকতো আর দাদা বাজাতো কিছু কিছু, তো সেখান থেকে আমি গিটারটা তুলে একটুখানি টুংটাং করতাম। আর কিছু কিছু পপুলার নাম্বার যেমন কিছু বব ডিলেন বা বিটলস এগুলো একটুখানি স্ট্রাম করে গাইতাম। তখন আমি মানে ঠিক আমার আমার যেটা মাথায় পরে এসছে সেই সময় সেটা ছিল না। তো পরে কি হলো, আই ওয়াজ ইন্ট্রোডিউস টু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। আর তখন এমন একটা সময় ছিল যেখানে আই উইল সে আই ওয়াজ ভেরি লাকি কি আমি নিখিল ব্যানার্জি, আলী আকবর খান, ভীমসেন যোশী, মল্লিকার্জুন মনসুর, কুমার গান্ধার এদেরকে লাইভ শুনেছিলাম। আর একবার দুবার নয়, হ্যাঁ 7-8 বার
অ্যাটলিস্ট সবাইকে শুনেছিলাম। তো সেটা আমার সারাউন্ডিং যে কি বলবো, মিউজিক্যাল এক্সপিরিয়েন্সটাকে বদলে দিল। তো এই বব ডিলান এইসব না গিয়ে তখন আমি আই ট্রাই টু সিমুলেট হোয়াট আই ওয়াজ হিয়ারিং। তো সেখান থেকেই আমার যেরকম স্টাইল সেটা জন্ম নেয়। আর যদি বাড়িতে গিটার না থাকতো তাহলে আমি ওই সেম গ্রাজুয়েশন করে বা তার উপরে একটা ম্যানেজমেন্ট করে চাকরি করে, যেটা আমি করেও ছিলাম, 10 বছর আমি চাকরি করেছিলাম। তো গিটার যদি বাড়িতে না থাকতো আমার মনে হয় না আমি আর কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে যেতাম। আপনি স্টাইল বললেন, এখন কথা বলার সময় আপনি বললেন যে আপনার মানে আপনার যে স্টাইল, আপনার হ্যাঁ, স্টাইলটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? আহ, বলা খুব মুশকিল আবার। হ্যাঁ, সরি, আমি প্রত্যেক প্রশ্নের আনসারটা এদিক থেকে এরকম ভাবে শুরু করছি। ইন্ডিয়ান ক্লাসিক্যাল তো ওয়াজ দ্য মেন ইনফ্লুয়েন্স। তার মানে এই নয় যে আমি অন্য মিউজিক শুনছিলাম না। আমার বাবা তখন সারা পৃথিবী ঘুরতেন, হ্যাঁ, কাজে। আর উনি যাবতীয় দেশের থেকে অ্যালবাম এনে রাখতেন বাড়িতে। আচ্ছা। তো সেখান থেকে মাই এক্সপোজার টু ওয়ার্ল্ড মিউজিক কেম ইন। তো সেখানে রাশিয়ান মিউজিক ছিল, জার্মান মিউজিক ছিল, আর অসাধারণ মিউজিক ছিল। তখন এই দেশে বোধহয় কেউ জানতোই না, অ্যাপার্ট ফ্রম ডক্টর জিভাগোতে একটা যে প্রথম সিনে দেখিয়েছিল বালালাইকা। হুম। আর তাছাড়া বালালাইকা কিরকম ভাবে বাজে, কেমন শোনায়, কেউ জানতো না। তো আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন ওয়াজ টু ওয়ান অফ দোজ অ্যালবাম। আর অসাধারণ ছিল, অসাধারণ। তো পরে এত বছর পরে, প্রায় 40 বছর পরে, তারও বেশি এখন, হ্যাঁ হয়তো 45 বছর পরে, আমি একজন অ্যালেক্সেই আর্কিপভস্কি বলে একজন বালালাইকা বাজান। ওটা না শুনলে ধারণা করতে পারবে না যে আহ, কোন লেভেলে বাজায়। তো এই এক্সপোজার গুলো সবকিছু মিলিয়ে, কারণ আমার কিছু কিছু কম্পোজিশন আছে যেখানে দ্য ইন্ডিয়ান এলিমেন্ট ইজ মিসিং, যেমন ডেপথস অফ দি ওশনে ইন্ডিয়ান এলিমেন্ট নেই, টরেন্টে নেই, কিন্তু মেলানকলিক এক্সেসিতে আছে। তো আলাদা আলাদা যে নাম্বারস গুলো আমি কম্পোজ করেছি, ইট হ্যাজ গট ম্যানিফেস্টেড। তো আমার বাজনার মধ্যে বোথ আই থিঙ্ক ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সও আছে আর ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স তো আছে, ইনক্লুডিং ফোক। আপনি রাশিয়ান মিউজিকের ইনফ্লুয়েন্সের কথা বললেন হুম, আপনার, কিন্তু এখন মানে আমরা দেখছি যে ইনফ্লুয়েন্সের কথা যদি বলি, তো হুম, রাশিয়ান মিউজিক বা ইস্ট ইউরোপিয়ান মিউজিক হুম, বা মানে সেরকম ইনফ্লুয়েন্স মানে ওয়ার্ল্ড মিউজিকে হুম। এগুলোর যেন খুব একটা জায়গা নেই। শুধুমাত্র ওয়েস্টার্ন মিউজিক সেইটার ফলোইং সেটাই বেশি। কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে রাশিয়ান মিউজিক মানে এত রিচ, ইস্ট ইস্ট ইউরোপিয়ান মিউজিক সেই মিউজিকগুলো এত রিচ কিন্তু ফ্যান্টাস্টিক। সেইগুলো পৌঁছয় না। মানে এইটা আপনার কি মনে হয় যে এটা একটা ওয়েস্টার্ন, শুধুই ওয়েস্টার্ন মিউজিক পৌঁছচ্ছে এবং আমরা ক্লাসিক্যালটা
মানে আমাদের ক্লাসিক্যালটাও অনেকটা ভুলে গেছি, বা নতুন জেনারেশনকে যদি বলেন তো নতুন জেনারেশন ক্লাসিক্যাল। না, এটার সম্বন্ধে আমি একটু আগেও বললাম যে এটা দিস ইজ আ হোল ওয়ার্ক অফ হেজিমনি। যেখানে বেশি পয়সা আছে, যেখানে পিপল হ্যাড দ্য মানি টু প্রপাগেট দেওয়ার মিউজিক বাই স্পেন্ডিং মানি অন ইট। তো এগুলো জন্যে আহ, বাকি ওয়ার্ল্ড মিউজিকটা যেটা আছে সেটা সাপ্রেসড হয়ে যায়। তো শুরুতে ব্লুজ, তারপরে রক অ্যান্ড রোল, এগুলো পপুলার হয়েছে কারণ এগুলো সব এসছে ফ্রম কান্ট্রিজ উইচ ওয়ার ফার মোর অ্যাফ্লুয়েন্ট দেন আস, রাইট? তো সেখান থেকে এখন লোকেরা বিদেশে গিয়ে ফেরত এসে বাড়িতে ওদের শুধু ভালো জিনিসটাই বলতো, ঠিক আছে? তো সেখানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট ব্রট ইন দ্য ওয়েস্টার্ন কালচার মাচ মাচ মোর। তো তাতে কি হয়, আনলেস এন্ড আনটিল একজন ইন্ডিভিজুয়াল সে নিজের ইচ্ছে মতন ও যদি অন্য কোনো রকমের মিউজিক বা আর্ট না দেখতে চায় বা শুনতে চায়, তাহলে সেই জিনিসটা ওদের কাছে পৌঁছবে না। কিন্তু যারা একটুখানি এক্সপ্লোর করতে ভালোবাসে, আর তারা লাইক আমার ছেলে মেয়েদেরকে দেখেছি, তো ওরা সব দেশেরই মিউজিক শোনে। আর সেটা দেখে আমার খুবই ভালো লাগে যে অ্যাটলিস্ট দে আর নট রেস্ট্রিক্টিং দেমসেলভস টু জাস্ট হোয়াট ইজ বিন গিভেন টু দেম। তো ইনফ্যাক্ট আজকাল যে আমার ছেলে মেয়ে শোনে তাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। মানে যেমন গাম্বিয়া বলে একটা দেশ আছে, জানো? হ্যাঁ, তো গাম্বিয়ার থেকে দের ইজ ওয়ান থিং কল্ড সোনা জোবার্তে। ও কোরা ইনস্ট্রুমেন্টটা বাজায়, গিটারও বাজায় আর গান গায়। অদ্ভুত, খুব সুন্দর। আরো আরো অনেক আছে যেটা আমি মানে জিজ্ঞেস করেছি আমার ছেলে মেয়েদেরকে। আমার ছেলে বেশি অ্যাডভেঞ্চারাস এইসব দেখে, কিন্তু আমি নামগুলো ভুলে গেছি। কিন্তু অসাধারণ অসাধারণ। মিডল ইস্টে অনেক কিছু আছে। হ্যাঁ, তোমার মিডল ইস্টে কিছু ওই স্ট্রিং ইনস্ট্রুমেন্টস আছে, উইচ আমি ঠিক জানি না ওটা কি। হ্যাঁ, আছে, রাওয়াব আছে। রাওয়াব আছে, আর আরেকটা আছে, তার খুব একটা বেস স্ট্রিং নোটস, নট জাস্ট রাবাব, ওটা ইজ কল্ড সামথিং এলস, নামটা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেই সব জায়গার মিউজিক শোনে, আর দারুণ, অদ্ভুত। شلون حال الربع من بعد الفراق، ما ظنهم يرضون بالفرقان. আর এই এক্সপোজারটা হওয়া খুব দরকার, স্পেশালি মিউজিশিয়ানদের জন্য। তো এইটা এইটা তো মানে অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মানে অনেক যে মিউজিক গুলোর কথা বলছেন সেগুলো খুব ডিসেন্ট্রালাইজড, মানে খুব ছোট 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 মানে মিউজিশিয়ানরা নিজেদের মতো করে ক্রিয়েট করছেন, এবং সেখানে আপনি পৌঁছলে তবে আপনি সেটা জানতে পারবেন, বা ফিউশন। হ্যাঁ, ইনফ্যাক্ট এই যে ফিউশনের কথা আসছে, মানে আপনার কি মনে হয় যে মানে আপনার এটা আমি জানতে চাইবো যে ডেফিনেটলি এটা একটা কালচারাল ইনভেশন, এই যে শুধু আমেরিকান মিউজিক শোনা, ইনফ্যাক্ট কোরিয়ান পপ খুব রিসেন্টলি তারা তারা খুব পপুলার হয়ে গেল, কিন্তু তারা যেটা করছে সেটা সেই মেকানিক্যাল ইউএস মানে আমেরিকান মিউজিক প্রডিউস করছে। দেখো, কিছু কিছু মিউজিক যখন আসে সেটা ফ্যাড হয়ে আসে, সেটা হঠাৎ খুব বড় হয়ে যায় আর তারপরে সেটা ফেড আউটও করে যায়। কিন্তু এই যে
এই যে আমি মিডল ইস্টার্ন মিউজিক বলছি, আফ্রিকান মিউজিক বলছি, এবং কিছু কিছু দেশ যেই দেশে পয়সা বেশি আছে, যেমন লট অফ দ্য ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ, তাদের ওইখানে অনেক ফেস্টিভ্যালস হয় যেখানে এরকম টাইপের মিউজিশিয়ানসদেরকে নিয়ে নিয়ে যাওয়া হয়। আর দোজ ফেস্টিভ্যালস আর এক্সট্রিমলি পপুলার। আর তার কারণ আবার একটা তো ফাইন্যান্সিয়াল হেজেমনি হয়। তারা যখন একটা লেভেলে পৌঁছয় তারা আরো এক্সপ্লোর করতে চায়, যেটা আমাদের দেশে এখন সেটা সম্ভব নয়। হ্যাঁ, হ্যান্ডফুল অফ পিপল দে হ্যাভ দ্য কেপাবিলিটি টু রিচ আউট টু সাচ কাইন্ড অফ আর্ট ওয়ার্ক, কিন্তু বাকি দেশটা তো আমাদের মানে কোনো কেপাবিলিটি নেই। মানে যারা দুবেলা খেতে পায় না তাদেরকে হাউ ডু ইউ এক্সপেক্ট দেম টু এইগুলোকে এক্সপ্লোর করবে? কিন্তু করানো যেতে পারে, সেটা গভর্নমেন্ট উপরে, গভর্নমেন্টের উপরে ওরা যদি দেশ বিদেশ থেকে এরকম ট্যালেন্ট এনে এদের সামনে রাখে, তাহলে ফোক মিউজিশিয়ানসদের মধ্যেও সেই ইনফ্লুয়েন্সটা আসতে পারে, আমার দৃঢ় ধারণা। আহ, কিন্তু এই যে ফিউশনের কথাটা বলছো, ফিউশনটা আমাকে খুব কনফিউজ করে। কারণ ফিউশন হলো যে 30s 40s এর যে মেয়েরা নাম হ্যায় চুন 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 এরকম টাইপের গানগুলো, এগুলো ছিল জ্যাজ স্ট্যান্ডার্ডস এক সময়, ঠিক আছে? অনেক ক্ষেত্রেই বিদেশি টিউন নিয়ে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টস এর সঙ্গে, সেটাও তো ফিউশন। এখন ফিউশন কথাটা অনেক বেশি মানে রাখতে শুরু করলো যখন রবিশঙ্কর ইহুদি ম্যানুয়ান বা লন্ডন ফিলারমনিক অর্কেস্ট্রার সঙ্গে কোলাবরেট করলেন, ঠিক আছে? কিন্তু ফিউশন তো আগে থেকে ছিল তো। আর আমার মতে যে ফিউশন যখন কেউ ফিউজ করতে চাইছে, ইট ইজ ইন দ্য লেভেল অফ এক্সপেরিমেন্ট। আর এক্সপেরিমেন্টেশনে কিন্তু এক্সপ্রেশন আসে না। তুমি একটা নতুন কিছু শোনাতে পারো, কিন্তু ওখানে এক্সপ্রেশন আসে না আনলেস এন্ড আনটিল ইউ হ্যাভ ইন্টারনালাইজড এভরিথিং টুগেদার। আর ভেতর থেকে সেই, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দ্য টার্ম ফিউশন, তাহলে সেটা ফিউশন হতে পারে। ফিউশন ব্যাপারটা এখন আহ, খুব ফ্রিভুলাসলি শ্যালো ওয়েতে ব্যবহার হয়। করো আপনি আপনি কি বিশ্বাস, মানে আপনার কি মনে হয় যে মানে মানে এই সময় দাঁড়িয়ে আপনি যে মিউজিক ক্রিয়েট করছেন, হুম। সেটা এই যে একটা মানে ওভারঅল একটা কালচারাল ইনভেশন হচ্ছে, স্পেশালি আমাদের মতো দেশে একটা কালচারাল ইনভেশন, কি আপনি এটাকে বলবেন? কারণ একই ডেফিনেটলি সো, ডেফিনেটলি সো। এই যে ব্লুজ, সাডেনলি আমার কলেজের ছেলেমেয়েরা, মানে আমার বন্ধু বান্ধব যখন কলেজে পড়তাম, আই ডিগ ব্লুজ, এটা করতে গেলে আমি জানি না। হ্যাঁ, কিন্তু ওই আমার ব্লুজ খুব বোরিং লাগে, বাই এন্ড লার্জ আমি বলছি, খুব বোরিং লাগে। ওই 12 বিটস, 12 বার কিপস গেটিং রিপিটেড অ্যান্ড রিপিটেড, আমার খুব বোরিং লাগে পুরো জিনিসটা। আর আমাকে বলেছে কি কথাগুলো শোনো, তো কথাগুলো তো ওদের দেশের যে কালো মানুষ তাদের দুঃখ নিয়ে পুরো ব্যাপারটা। আমার দেশেও তো অনেক দুঃখ আছে, আমি ওই দেশের দুঃখ কি কত ক্লোজলি জানতে পারবো? পারবো না। তো তাই বলে দিস দিস ইজ কালচারাল ইনভেশন, নো ডাউট অ্যাবাউট ইট। এটা কি আপনার মনে হয় এখানে একটা থিন লাইন আছে, এই ফিউশন, কালচারাল ফিউশন আর কালচারাল ইনভেশন, এটার মধ্যে একটা খুব থিন লাইন আছে আপনার মনে হয়? আমি প্রথম কথা, আই হ্যাভ নট বিন এবল টু ডিফাইন ফিউশন।
সো ফর মি টু এই প্রশ্নের উত্তর দেওয়াটাই আমার ভুল হবে যদিও চেষ্টা করি। একটা আরেকটা জিনিস হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি, এই পুরো মানে আমরা খুব রিসেন্ট টাইমসে দেখছি যে ইন্ডাস্ট্রি মিউজিকটাকে বলা যায় প্রায় নিয়ে নেওয়ার মতো আর কি, মানে আর্টিস্টদের কিনে নেওয়া হুম। থেকে শুরু করে, যেটা আপনার ক্ষেত্রে হয়নি। হুম। মানে খুব সারপ্রাইজিংলি আপনার, বা সারপ্রাইজিংলি নয়, হুম। মানে আপনার যেরকম নেচার বা আপনি যেরকম ভাবে প্র্যাকটিস করেছেন মিউজিক, হুম। তো আপনার ক্ষেত্রে হয়নি, কিন্তু ওভারঅল দেখা গেছে যে কারণে আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়ান ওশিয়ান আপনি নিজের হাতে তৈরি করে যে কারণে আপনি ছেড়েছেন, তার কারণ হচ্ছে এটাও একটা একটা হুম। ইয়ে। তো আপনার কি মনে হয় যে ইন্ডাস্ট্রি মিউজিকে এত বেশি ইনভেস্ট করেছে? হুম। That's why it আমি is কিছুক্ষণ আগেও minimized. বলছিলাম হ্যাঁ। যে যে কোনো আর্ট হুম, কে আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজ করে দেন হুম, তাহলে সেটা ইউ বেসিক্যালি কিল দ্যাট আর্ট ফর্ম। ওকে, দিস ইজ সামথিং উইচ প্রবাবলি a lot of people might say ওদেরকে পয়সা দেওয়া হচ্ছে, ওরা বেশি কামাচ্ছে। হ্যাঁ, তো হাউ ডু ইউ থিঙ্ক কি আমি যেটা বলছি সেটা সেটা ঠিক? কিন্তু সেটা হচ্ছে গিয়ে টিপ অফ দি আইসবার্গ। হ্যাঁ, কিন্তু ওই যে পুরো যে সে রাজস্থানি ফোক মিউজিক, আমার মতে রাজস্থানি ফোক মিউজিক ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য ইফ নট দ্য মোস্ট ইন ডেপথ ফোক মিউজিক ইন দ্য ওয়ার্ল্ড। তো ওর যে ডেপথটা ছিল, যেরকম যেরকম গান ওরা গাইতো, আমি অনেক বছর ওদের সঙ্গে কাজ করেছি। তখনকার দিনে যে যারা সলওয়েট ছিলেন তারা তখন বেশ বয়স্ক, এখন তো কেউ নেই। তো ওই যে রেপোর্টারটা ছিল সেটা আজকের দিনের যারা এখন কোক স্টুডিওতে বাজাচ্ছে হ্যানা ত্যানা, তারা সেই রেপোর্টারটা জানেই না। অ্যান্ড দ্যাটস বিকজ কি ওই রেপোর্টারটা উইল নেভার গেট দ্য মানি অ্যান্ড দ্য ফেম। একদমই। আর আপনি আপনার এই যে আপনার ওশিয়ান টু ওশিয়ান আপনি যে বইটা লিখেছেন, সেখানে আপনি একটা জায়গায় লিখেছেন যে যে মিউজিক যখন মানে বিজনেসের জন্য যখন হুম। ইউজ করা হয় বা হুম। মানি পার্ট চলে আসে মিউজিকে, তখন মিউজিক সেখানে মানে মিউজিকটা সেই বেস্ট হ্যাঁ। ফর্মে আসতে পারে না। এ- এটা একটু না, explain দেখো ব্যাপারটা হলো যে পয়সা সবাইকারই দরকার, করুন। এভরিবডি নিডস টু ইট অ্যান্ড লিভ, তাই না? সেটা যত ভালোভাবে তারা বাঁচতে পারে, দ্যাটস গুড, অ্যান্ড দেয়ার শুড নট বি এনিথিং এগেনস্ট দ্যাট। But when the outsiders come and suck out only the thing that they want, then what happens is যে যারা ডাউন ট্রডেন, যারা খেতে পাচ্ছে না দুবেলায়, তারা দেখবে আরে বাকিটা তো আমাদেরকে পয়সা দেওয়া হচ্ছে না, ঠিক আছে, যে জিনিসটা ওরা জিজ্ঞেস করছে তারা সেটা দেবো, তো আমরা পয়সা কামাতে পারবো। সো দ্যাট ইজ অলসো হিউজ ফ্যাক্টর। এখন যতক্ষণ না এই ডিফারেন্ট আর্ট ফর্মস যেটা পুরো ভারতবর্ষে আছে, তারা যতক্ষণ না ওই রেসপেক্টটা পায় যে যে আর্ট ফর্ম ওরা প্র্যাকটিস করে, তার জন্যে লোকেরা পয়সা দেয় আর গিয়ে শুনবে, সেটা তো হচ্ছে না। আচ্ছা, গ্লোবালাইজেশন অফ মিউজিকটা নিয়ে আপনার কি আছে? আপনি একটা টকটা ক্লিয়ারে বলছিলেন যে গ্লোবালাইজেশন হচ্ছে জার্মানি হারমোনিয়াম ভারতে ইউজ করা শুরু হলো, হ্যাঁ। সেইটা অ্যাকচুয়াল গ্লোবালাইজেশন, দেন এই ফিনান্সিয়াল গ্লোবালাইজেশন যেটা হচ্ছে, আপনি এটা একটু এক্সপ্লেন করবেন? ঠিক আছে, হারমোনিয়াম জার্মান ইনস্ট্রুমেন্ট, এখানে ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্ট ভায়োলিন, এখানে কর্ণাটিক ক্লাসিক্যালও বাজছে। এটা টু সাম এক্সটেন্ট বলা যায় যে গ্লোবালাইজেশন হচ্ছে। এখন আফ্রিকান ইনস্ট্রুমেন্ট যেটা কোরা, হ্যাঁ, ইটস এ বিউটিফুল ইনস্ট্রুমেন্ট, সেটা কি অন্য জায়গায় ইনকর্পোরেট করা হচ্ছে? সব ক্ষেত্রে মানে এটা লাগু হয় না। As far as financial globalization,
ফাইন্যান্সিয়াল গ্লোবালাইজেশন মানে যেটাকে লোকে গ্লোবালাইজেশন বলতে চায়, সেটা আমার মনে হয় ইট ইজ ইকোনমিক ইম্পিরিয়ালিজম। যতটা বিদেশি কালচার আর কুইজিন বলো বা মিউজিক বলো, এদের যেটা ওই দিক থেকে এখানে আসছে, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, যেমন রবিশঙ্কর করেছিলেন এক সময় এখান থেকে টু পপুলারাইজ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আউট দ্যার। কিন্তু দ্য লার্জার ফ্লো ইজ ফ্রম দ্যার টু হিয়ার, নট ফ্রম হিয়ার টু দ্যার। হ্যাঁ, তো দিস ইজ ইম্পিরিয়ালিজম, this is invasion, no doubt about it, because it's one-sided, it is not two-sided. And here globalization fails. আমি এটাকে গ্লোবালাইজেশন বলবোই না, আমি এটাকে ইকোনমিক ইম্পিরিয়ালিজম বলবো। যখন গ্লোবালাইজেশন হয় মানে then you would like to even not just trade but to exchange টেকনোলজি বলো, তোমার আলাদা আলাদা জায়গায় যত রকমের Industry, হ্যাঁ টেকনোলজি আছে, তোমার bank আছে, হ্যাঁ, financial হ্যাঁ। institutions আছে। তো এইসব যখন দুতরফা হবে, সেটা এখন হওয়া খুব মুশকিল, কারণ আমাদের দেশের যা অবস্থা আর ওদের দেশের যা অবস্থা, যতই না বলি না কেন, যে there is a huge amount of difference. তো এই এই যে লেনদেন যেটা হয়, আমার মনে আছে আমার একটা অ্যালবামে there is a person called Oroz Zoltan from Hungary. So I met him because he had come for some shows, government to government exchange এ এসেছিল। তো আমার এক জানাশোনার বাড়িতে ও একটা পারফরমেন্স দিচ্ছিল, তো আমাকে ডাকা হলো, why did you get your guitar? তো ও বাজালো, তারপরে আমি বাজালাম। অসাধারণ প্লেয়ার, ইউ কান্ট ইমাজিন what I'm talking about. His name is Oroz Zoltan, right? And he came to my studio, তখন আমার এই সেকেন্ড লাস্ট অ্যালবামটা তখন বেরোচ্ছে, ওশন টু ওশন। তো সেখানে একটা নাম্বার আছে বঙ্গিং অন, তো বঙ্গিং অন মানে ও বললো কি আমি এখানে বাড়াতে চাই। So he came and played. You should hear what he has played. Although the structure was already ready, I could not, if I had known that he's going to play with me, then I would have actually elongated the whole thing. তাতে কি মানে I could have given a much যতটুকু বাজিয়েছে না। আর ইউটিউবে গিয়ে দেখো ও কি বাজায়, you won't be able to believe what you're hearing. It is the same thing like the Russian balalaika, Alexei Archipovsky. তো এখন there is something called the Russian button accordion. হ্যাঁ, সেটা রাশিয়াতে বাজে, সেটা আমি অতটা বেশি এক্সপ্লোর করে উঠতে পারিনি, বাট আই এম শিওর দ্যাট আর প্লেয়ার্স হু আর অ্যাজ গুড অ্যাজ Oroz Zoltan.
এরকম মিউজিক তো আসছে না আমাদের কাছে, কারণ ইস্ট ইউরোপ ইজ নট দ্যাট রিচ। এটা যদি ইংল্যান্ড বা ফ্রান্স বা ইউএসএ তে হতো, আমাদেরকে মানে জোর করে শোনানো হতো যে এরকম ইনস্ট্রুমেন্ট আছে। Absolutely. Okay. আরেকটা একটু হয়তো মানে একটু কথা, সেটা হচ্ছে যে আপনি নিজে, আমি জানতে চাই, আপনি কি মিলিটেন্ট এথিস্ট? মিলিটেন্ট নয়, আমি যারা এথিস্ট নয় তাদেরকে তো মারতে যাই না, সো আই এম নট মিলিটেন্ট অ্যাট অল। কিন্তু আমি নিজে, হ্যাঁ, তো আমি, হ্যাঁ, আই এম অ্যান এথিস্ট, কমপ্লিট এথিস্ট। আমার মানে the whole concept ki whether God has made humans or humans have made God, I strongly believe that the latter is right. আমাদের ইউটিউব চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা দিতে ভুলবেন না, তাহলে যখনই আমরা কোনো রিপোর্ট প্রকাশ করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আমাদের ফলো করুন ফেসবুক এবং টুইটারে। আমাদের ওয়েবসাইট empirediaries.com এ অবশ্যই চোখ রাখবেন, আর সরাসরি টেক্সট মেসেজ পেতে আমাদের 9821045739 এই নাম্বারে আপডেট লিখে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের চোখ থাকুক এম্পায়ার টাইমসে।